এবার কিন্তু সবাই ব্যাপারটা লক্ষ্য করলো তে জাংকুক দা তোর প্রতি যে কতটা কনসার্ন এটা সবার চোখে পড়ছে সেই আসার সময় থেকে। এটা ভালো নয় জিমিন, লিজাও পুরো ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার কিছু ঠিক লাগছে না। জিমিন কিছু বলার আগে জাংকুক তের সামনে এসে তেকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিজেই তেকে ঝুঁকে কোলে তুলে নেয়। ডক্টর আসছেন, আমি রিসেপশনে বলে দিয়েছি, তুই তাড়াতাড়ি ঘরে আয় প্লিজ। জাংকুক ঘরে এসে তেকে বেডে বসে চলে যেতে নিলে তে জাংকুকের হাত ধরে জিজ্ঞেস করে, আপনি আমার উপর রেগে আছেন? সেই অধিকার আমার নেই তে। জাংকুকের কথা শুনে তের খারাপ লাগে। জাংকুক চলে যেতে নিলেই তে বেড থেকে নামার জন্য পা ভাঁজ করতেই ব্যথায় কুঁকিয়ে ওঠে। জাংকুক তা দেখতে পেয়ে জোরে ধমক দিয়ে বলে, নামতে বলেছি তোমাকে আমি? জাংকুক এতটাই জোরে বলে কথাটা যে তে কেঁপে ওঠে। নিজের অজান্তে চোখে জল চলে আসে তের। ছলছল চোখে জাংকুকের দিকে তাকাতে কেমন যেন দমে যায়। চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় তে। ডক্টর দেখে যাওয়ার পর আমি কথা বলবো তোমার সঙ্গে। জিমিন আসার আগে নড়বেন এক পা ওইখান থেকে। জাংকুক ঝড়ের মতো রুম থেকে বেরিয়ে গেলে তে ভাবতে থাকে, কি সাংঘাতিক পরিমাণ রেগে আছেন উনি। আমি ভালোই টের পাচ্ছি। এখন ব্যাপারটা মেনে নেওয়া অস্বাভাবিক নয়, কারণ উনি এই কয়েকদিনে প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়েছেন উনি আমাকে ভালোবাসেন। আজকে আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা আমাকে সাহায্য করলো ওনার ভালোবাসায় বিশ্বাস আনতে। ওনার জায়গায় আমি থাকলেও এমনই রিয়াক্ট করতাম, কারণ হারিয়ে যাওয়ার ভয়। আমাকে হারিয়ে ফেলার ভয়ে কি রেগে আছেন উনি তাহলে? তে আস্তে আস্তে আমাকে ধরে ওঠ, তোর হাঁটুটা ভালোই কেটে গেছে, কারণ চুড়িদারের প্যান্টটা দেখ লাল হয়ে গেছে জায়গাটা জুড়ে। জাংকুকদা খুব বকবে তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে। কি রে, মুখটা এমন শুকনো কেন? ব্যথা পেয়েছিস সেই জন্য নাকি বর বকেছে কোনটা? জিমিনের কথা শুনে কেঁদেই ফেললো তে। জিমিন সেই দেখে জড়িয়ে ধরলে পুরো ঘটনাটা তে খুলে বলে। স্বাভাবিক ব্যাপার জাংকুকদা রাগ করা, কিন্তু তুইও তো কিছু ভুল করিসনি। ওনাকে কে বোঝাবে এটা? তুই আবার কে? এখন চল ওয়াশরুমে। জিমিন তেকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেলে পায়ের পাতাতেও চোট লেগেছে, তাই হাঁটতে সমস্যা হচ্ছে। এই ডক্টর বাবু যেন এমন একটা ওষুধ দেয় আমাকে যাতে আমি 1 মিনিটে ফিট হয়ে যাই আর কালকে ঘুরে বেড়াতে পারি। জাংকুকও ঘরে এসে ব্যালকনিতে চলে যায় চুপচাপ, কারণ ঘরে সুগা ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেকার ঘটনা সে কিছুই জানে না। জাংকুক সুগাকে ডাকেনি, কারণ তের কাছ থেকে সবটাই শুনেছে। জাংকুক ব্যালকনিতে একভাবে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ব্যবহারের কথা মনে পড়লো, যেটা তের সাথে ঘটে গেছে। সাথে সাথে জাংকুকের নিজের ডান হাতের দুটো আঙুল দু চোখের কোণে চেপে ধরে চোখ বন্ধ করে নিলে চোখ বন্ধ করতেই ভেসে উঠলো সেই দৃশ্য, যেখানে তে একটু খানিকের জন্য বেঁচে গেছে গাড়ির সামনে পড়তে পড়তে। এক মুহূর্তের জন্য জাংকুকের পুরো পৃথিবীটা যেন সেই সময় থমকে গেছিল। এখনো ঘটনাটা মনে করতে তার ব্যতিক্রম হলো না। জাংকুক চোখ খুলে জোরে একটা নিঃশ্বাস নিলে, কি হয়েছে, এত টেন্স লাগছে কেন তোকে? জাংকুক কাঁধে হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে সুগার দিকে তাকালো। সুগার প্রশ্ন শুনে তার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই উঠে পড়লি কেন? সবে তো ঘুমাচ্ছিলি। সেটা নিয়ে চাপ নেই, আমি এখন গিয়ে শুলে আবার ঘুমিয়ে পড়বো। ঘুমটা ভাঙতেই দেখলাম তুই এখানে। কি হয়েছে তোর? জাংকুক নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আজ আমি সারা জীবনের মতো তেকে হারিয়ে ফেলতে বসেছিলাম। সুগা যেন ভুলে গেল কেমন রিয়াক্ট করা উচিত কথাটা শুনে। কিছুক্ষণ আগেই তো সে সাবধান করেছিল জিমিনকে, আর এখন এমন কথা বলছে জাংকুক। কি হয়েছে তুই আমাকে খুলে বল। জাংকুক প্রথম থেকে সবটা বললে সুগা একটু স্বস্তি পায়। সে ভেবেছিল হয়তো লিজা কিছু করেছে, কিন্তু সেটা নয়। দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে। জাংকুককে আপসেট দেখে সুগা জাংকুককে জড়িয়ে ধরে। সাথে সাথে জাংকুক সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বলে, আর একটু হলেই আমি ওকে হারিয়ে ফেলতাম সুগা। বিষয়টা মনে পড়লেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। তুই বৌদির কাছে যা, এখন ডক্টর এসে গেছে মেবি। কি বলছে দেখ। আর বৌদি বা কি করতো? চোখের সামনে একটা বাচ্চাকে মরতে দিতে পারতো না তো, তাই না? জানি ওর কোনো দোষ নেই, কিন্তু আমি নিজের মনকে বোঝাতে পারছি না। আমি ওকে নিজের মনের কথাটাও ঠিকভাবে জানিয়ে উঠাতে পারলাম না, আর এখনই ওকে হারিয়ে ফেলতে বসেছিলাম। মরে যাবো আর ওর কিছু হলে আমি। তোকে আমি বললাম তো এইসব কথা বলা বন্ধ কর, আর বৌদির কাছে যা। বৌদির সাথে সময় কাটালে দেখবি তোর এই ভয়টা কেটে যাবে। সব ঠিক আছে জাংকুক, সামলা নিজেকে। জাংকুকের চোখে জল দেখে সুগার খারাপ লাগলেও একটু ভালো লাগছে, কারণ জাংকুক কাউকে এতটা পরিমাণ ভালোবাসে এটা ধারণার বাইরে
বাইরে ছিল সুগার। সুগা বোঝানোর পরে জাংকুক বলল, তুই গিয়ে ঘুমা, আমি যাচ্ছি। রাগ করে চিল্লাস না যেন আর। জাংকুক হ্যাবদক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে সুগা গিয়ে বেডে বসে পিছন দিকে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নেয়। তখনই জিমিন ঘরে ঢোকে। সুগাকে ওভাবে বসতে দেখে একটু এগিয়ে জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি? এভাবে বসে আছো যে? মাথাটা একটু ধরে আছে তাই। জাংকুক এসেছিল ঘরে, তখনই ঘুমটা ভেঙে গেছে। কিছু বলেছে তোমাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে? আপসেট ছিল খুব, বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছি বৌদির কাছে। তোমার মাথা ধরেছে যখন, আমি স্ট্রং কফি আনবো? না না, স্ট্রং কফি খেয়ে শুয়েছিলাম, আর খাবো না। তাহলে তের কাছ থেকে বাম নিয়ে আসি? এমনি মাথাটা একটু টিপে দাও, তাহলেই হবে। জিমিন সুগার কথা শুনে বেডের পিছনে গিয়ে সুগার মাথাটা ম্যাসাজ করে দিতে থাকে। কিছু সময় বাদে সুগা জিমিনের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসে কোলে মাথা রেখে শুয়ে পড়লো। জিমিন সেটা দেখে বিড়বিড় করে বলতে থাকে, এমন ভাব করছে যেন আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি। এত বিড়বিড় করছো কেন? করেই তো নিয়েছো, শুধু স্বীকার করছো না। কোনো ব্যাপার নেই, সময়ের সাথে সাথে ঠিক স্বীকার করে নেবে। ভালো করে ম্যাসাজ করো এখন। জিমিন মনে মনে কিছুক্ষণ সুগাকে বকে নিল, তারপর সুগার মুখের দিকে তাকিয়ে সামান্য হাসলো আর আস্তে আস্তে চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জাংকুক ঘরে আসলে তেকে এক ঝলক দেখে মাথা নামায়নি। ডক্টর তের ক্ষত স্থানগুলো দেখে নিয়ে বলে, চিন্তার বিষয় নেই, দুদিনে ফিট হয়ে যাবেন। শুধু আজকের রাতটা একটু কষ্টদায়ক হবে। আমি পেন কিলার দিচ্ছি, খাওয়া দাওয়ার পর ওটা খেয়ে শুয়ে পড়বেন আর এই মলমগুলো লাগাবেন। ডক্টর প্রেসক্রিপশনটা তের দিকে এগোতে জাংকুক পিছন থেকে এসে ওটা হাত বাড়িয়ে নিয়ে নেয়। জাংকুককে দেখে ডক্টর জিজ্ঞেস করেন, আপনি কি কল করতে বলেছিলেন? আমি কলটা করতে বলেছিলাম। আপনি ওনার? আমি ওনার হাজবেন্ড।